হিজবুল্লাহ একা? ভুল। যুদ্ধটা হিজবুল্লাহ না, এক ঘোষণা কাঁপছে মধ্যপ্রাচ্য। ইরান বলল লড়াই চলবে, যুদ্ধের পেছনের আসল খেলোয়াড় দেখা যাচ্ছে না, কিন্তু সুতো এখানে। মধ্যপ্রাচ্য মানেই যেন এক রাবণের চিতা, চির অশান্তি। আর সেই আগুনে নতুন করে ঘি ঢালল ইরানের স্পষ্ট ঘোষণা। তেহরান জানিয়ে দিল ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে তারা অক্ষরে অক্ষরে সমর্থন দিয়ে যাবে। কথাটা বললেন খোদ ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাতি। ভাষা ছিল কেতাদুরস্ত, কিন্তু বার্তা ছিল আগুনের মতো। ইরানের চোখে হিজবুল্লাহ শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয়, এটি প্রতিরোধ অক্ষ, এর পালের কাদা। এই অক্ষের ভেতর আছে হামাস, হুথি, একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক। বহু বছর ধরে ইরান এই নেটওয়ার্ক গড়ে তুলেছে নিখাত পরিকল্পনায়। দেখতে সাধারণ, তবে ভেতরে শক্ত। ভেলাতির ভাষায় হিজবুল্লাহ জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্তম্ভ। কথাটা শুনে অনেকের চক্ষু চড়ক গাছ, আবার কারো টনক নড়ে গেছে। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে টানাপোড়েন 1 বছরের বেশি সময় ধরে চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের ওপর চাপ বাড়াচ্ছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। কিন্তু এখানেই শুরু শাখির পারাব। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ইরানের ছায়া। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে ইরানের সঙ্গে তাদের স্থলপথ নড়বড়ে। অনেকে ভেবেছিল এবার বুঝে হিজবুল্লাহ ঘাটের মরা, কিন্তু এখানেই ইরানের কৌশল। তারা জানে সময়ই আসল অস্ত্র। ক্ষণিকের ধাক্কা পদ্মপাতায় জল হতে পারে, কিন্তু দীর্ঘ লড়াইয়ে ইরান কই মাছের প্রাণ নিয়ে টিকে থাকে। ভেলাতির এক মন্তব্য লেবাননে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন লেবাননের জন্য হিজবুল্লাহ রুটির চেয়েও জরুরি। এতে ক্ষুব্ধ হন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। পাল্টা জবাবে তিনি বলেন রুটি পানির চেয়েও আমাদের সার্বভৌমত্ব বড়। এখানেই প্রকাশ্যে হাটে হাড়ি ভাঙা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাবের প্রশ্ন। এরপর ইরান কূটনৈতিক চাল দেয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈরুতকে আলোচনার আমন্ত্রণ জানান, কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে। ইউসুফ রাজি সরাসরি বলেন ইরানের ভূমিকা অত্যন্ত নেতিবাচক। তার বক্তব্যে ইরান যেন কংস মামা। ইউসুফ রাজি অভিযোগ করেন ইরান গা ঢাকা দেয়া খেলছে, কিন্তু সুতো তার হাতে। তবু প্রশ্ন একটাই, ইরান এতটা আত্মবিশ্বাস পায় কোথা থেকে? উত্তর সহজ, ইরান জানে এই অঞ্চল গড্ডলিকা প্রবাহে চলে না। সবাই অনুকরণ করলেও কৌশল বানায় হাতে গোনা কয়েকজন রুই কাতলা। তেহরান সেই দলে। নিষেধাজ্ঞা, চাপ, সমালোচনা সব সত্ত্বেও তারা নেটওয়ার্ক ধরে রেখেছে। এটা কোনো ডুমুরের ফুল নয়, বরং বাস্তব শক্তির জাল। ইসরায়েলের সঙ্গে এই অহিনকুল শত্রুতা নতুন নয়, কিন্তু ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে অন্যদের দিয়ে খেলায়, এটাই তাদের জিলাপির প্যাচ। কেউ বলে এটা ছলচাতুরি, কেউ বলে কৌশল। বাস্তবে এটা শক্তির ভিন্ন ভাষা। যেখানে অন্যরা উত্তেজনায় অগ্নিশর্মা, সেখানে ইরান ধীরে হাল ধরে। সব মিলিয়ে বলা যায় হিজবুল্লাহ একা নয়। ইরান স্পষ্ট করে দিল এই লড়াইয়ে তারা সাক্ষী গোপাল হয়ে থাকবে না। মধ্যপ্রাচ্যের এই খণ্ডপ্রলয়ের মধ্যে তেহরান আবারও দেখালো দৃশ্যমান না হয়েও তারা কতটা প্রভাবশালী। আর এই বাস্তবতা ইসরায়েলের জন্যই এক কঠিন মাথা ব্যথা। ব্যর্থতার ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে এক পরাশক্তি, কিন্তু এবার সে চোখ রেখে শিখছে প্রতিপক্ষের কৌশল। হুথিদের কাছে ভেঙে পড়া মার্কিন অস্ত্রের পাহাড় যেন নতুন এক সত্যি তুলে ধরল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ ইরানের পথই সবার পথ নির্দেশক। হুথিদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীকে কপি করছে ইরানের কৌশল। হাজার হাজার কোটি ডলারের অস্ত্র থামাতে পারেনি হুথিদের, তাই যুক্তরাষ্ট্র উন্মোচন করেছে নতুন বাহিনী। মধ্যপ্রাচ্যে চালু হয়েছে নতুন মার্কিন ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ফোর্স। ড্রোন যুদ্ধ যত দ্রুত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের গতিকে ধরতে এখন ছুটছে আমেরিকা। 3 ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী এক নতুন টাস্ক ফোর্স উন্মোচন করেছে। কাজ একটাই, মধ্যপ্রাচ্যে ওয়ান ওয়ে আক্রমণ, ড্রোন পরিচালনা। এই উদ্যোগ দেখাচ্ছে বাড়তে থাকা ড্রোন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র চায় নিজেদের অবস্থান আধুনিক করতে। এই বাহিনীর নাম টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক, TFSS। হেক্সেথের কম খরচে ড্রোন ব্যবহারের তাগিদের পর এটি তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সস্তা ড্রোন বাহিনী গড়ে তুলছে আমেরিকা। তাদের ভাষায় এই টাস্ক ফোর্স উদ্ভাবনকে প্রতিরোধ শক্তিতে পরিণত করবে। দ্রুত নতুন ড্রোন দিয়ে সৈনিকদের ক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্রের শক্তি ও উদ্ভাবন তুলে ধরে। এতে খারাপ শক্তিগুলো ভয় পায়। স্করপিয়ন স্ট্রাইক হল আমেরিকার নতুন ওয়ান ওয়ে আক্রমণ ড্রোন বাহিনীর কাঠামো।
লক্ষ্য দ্রুত, নির্ভুল, কম খরচে হামলার ক্ষমতা। এই ধারণার কেন্দ্রে রয়েছে লুকাস ড্রোন। ড্রোনগুলো এত সস্তা ও এক্সপেন্ডেবল যে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা সহজ। টিএফএসএস ইতোমধ্যেই মোতায়েন করেছে একটি লুকাস স্কোয়াড্রন। লুকাস মানে লো কস্ট আনক্রিউড কমব্যাট অ্যাটাক সিস্টেম। ধারণা খুব সহজ, ব্যয়বহুল অস্ত্র নয়, সস্তা ড্রোনের ঝড়ই ভবিষ্যৎ যুদ্ধের চাবিকাঠি। এই ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে আঘাত করতে পারে, অল্প সময়ে বহু মিশন চালানো যায়। এগুলো ক্যাটাপাল্ট বা রকেট সহায়তায় ছোড়া যায়, মানে অত্যন্ত নমনীয়ভাবে ব্যবহার করা যায়। এই বাহিনী গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছে স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল। তারা দেখেছে ইরান, হুথি, হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী সবাই এখন কামিকাজে ড্রোনের যুগে। তাই যুক্তরাষ্ট্র মনে করছে শত্রুর সস্তা কৌশল মোকাবিলায় নিজেদেরও সস্তা কিন্তু কার্যকর বাহিনী দরকার। প্রোগ্রামটি একই সাথে এক নতুন যুদ্ধ পদ্ধতির পরীক্ষাগার। হুথিদের কাছ থেকে শিক্ষা। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। মাসের পর মাস আকাশ থেকে বোমা বর্ষণ করেও ফল আসেনি। লোহিত সাগর এলাকায় কার্গো জাহাজের ওপর হামলা ঠেকানোর জন্য শুরু হওয়া অভিযান একসময় থেমে যায়। চুক্তিতে অদ্ভুত একটি বিষয় ছিল, হুথিদের ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ করতে বলা হয়নি। চুক্তির পর হুথিরা মার্কিন যুদ্ধজাহাজে হামলা বন্ধ করে, কিন্তু কার্গো জাহাজ আর ইসরায়েলের দিকে তাদের ড্রোন ও মিসাইল যাওয়া বন্ধ হয়নি। এখানেই দৃশ্যপট বদলায়। ইরান বহু বছর আগে বুঝেছিল ভবিষ্যৎ যুদ্ধ সস্তা ড্রোনের। আজ সেই বাস্তবতা বাধ্য করছে যুক্তরাষ্ট্রকে ইরানের পথ অনুসরণ করতে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন দুই শক্তির আগুন। একদিকে ইরানের পরীক্ষিত ড্রোন সাম্রাজ্য, অন্যদিকে আমেরিকার নতুন সিঁচতে থাকা বাহিনী। কে জয়ী হবে তা সময় বলবে, কিন্তু সত্য একটাই, এই যুদ্ধে পথ দেখাচ্ছে ইরান। ইরান তুরস্ক নেতাদের বৈঠক, ইসরায়েলের কড়া আলোচনা, নতুন জোটে কাঁপছে নেতানিয়াহু ট্রাম্প। ইরান ও তুরস্কের নেতারা মিলিত হয়েছেন। তারা আলোচনা করেছেন ইসরায়েলের বিস্তারণবাদ নিয়ে। এই আলোচনা শুধু কূটনীতি নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র আঁকার মুহূর্ত। ইরান জোর দিচ্ছে মুসলিম ঐক্যের উপর। একটি নতুন মধ্যপ্রাচ্যের উত্থান দেখছে তেহরান। এটি এক বড় সংকেত। এটি ওয়াশিংটন ও তেল আবিবের জন্য অস্বস্তিকর বাস্তবতা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলছেন, বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে মুসলিম দেশগুলোকে এক হতে হবে। এটি শুধু আহ্বান নয়, ঐতিহাসিক ঘোষণাও বটে। ইরান, তুরস্ক, সৌদি সবাই এখন সম্পর্ক প্রসারিত করছে। এই নতুন জোট নেতানিয়াহু ট্রাম্পের জন্য বড় ধাক্কা। ইরান চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন স্টাইলে সহযোগিতার জন্য। মুসলিম দেশগুলোর পারস্পরিক বাণিজ্য, নিরাপত্তা ও একক কণ্ঠের কথা বলছে তেহরান। এমন এক জোট যা বহিরাগত শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। পেজেশকিয়ান আরও বলেন, যদি মুসলিম জাতিগুলো এক ইচ্ছা শক্তির ছায়ায় এগোয়, কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারবে না। এটাই তার দৃষ্টিভঙ্গি, এটাই ইরানের নতুন রাজনৈতিক দর্শন। পেজেশকিয়ান বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হল ভুল নীতি অঞ্চল থেকে দূর করা এবং মুসলিম দেশগুলোর অগ্রগতি রক্ষা করা। তার দাবি, অঞ্চলের সংকটগুলো ষড়যন্ত্র থেকে জন্ম নেয়, ইচ্ছাকৃত বিভাজনের জন্ম দেয় বহিরাগত শক্তি। তিনি ইউরোপের উদাহরণ দেন, যেখানে শতাব্দীর সংঘাত পেরিয়ে তারা একত্র হয়েছে। তিনি মুসলিম দেশগুলিকে একই পথে হাঁটার আহ্বান জানান। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদান স্পষ্ট করে বলেন, ইসরায়েলের বিস্তারণবাদী আলোচনা সূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তিনি বলেন, তুরস্ক ও ইরান দুই শক্তিশালী দেশ। তারা ফিলিস্তিন, গাজা, সিরিয়া, লেবানন, ইসরায়েলের আগ্রাসন, পারমাণবিক আলোচনা সব নিয়েই কথা বলেছেন। তিনি বলেন, ইসরায়েলের আঞ্চলিক বিস্তারী অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। তাদের লক্ষ্য গাজার যুদ্ধবিরতি ধরে রাখা। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যে বদলে যাচ্ছে তা স্পষ্ট। ইরান তুরস্ক সম্পর্ক জটিল হলেও আজ তারা একে অপরের প্রয়োজন বোধ করছে। সিরিয়া ও ককেসাস নিয়ে অতীতে তারা প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এখন তারা অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করছে। এদিকে সৌদি আরবও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। 30 নভেম্বর সৌদি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল সাফি তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, গাজার যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন হয়েছে। ইসরায়েল লেবানন ও সিরিয়ায় আক্রমণ চালিয়ে অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে।
তিনি বলেন, অঞ্চলের দেশগুলোর দায়িত্ব হলো ইসরায়েলের আগ্রাসন থামানো। এই তিন শক্তি ইরান, তুরস্ক, সৌদি এখন একে অপরের কাছাকাছি। গাজার নড়বড়ে যুদ্ধবিরতির মাঝে তারা নতুন পথ খুঁজছে। একই সময়ে রিয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি করেছে। তেহরান হয়তো এই নতুন সম্পর্ককে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইবে। সৌদি ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইরান নিজেকে ইসলামী জোটের কেন্দ্রে বসাতে চাইছে। এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। এটি ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। ইরান নতুন শক্তির কেন্দ্রে উঠে আসছে। মধ্যপ্রাচ্য আবারও নতুন এক যুগের দরজায় দাঁড়িয়ে। হুমকির ছায়া ঘনাচ্ছে। ইসরায়েলের আক্রমণ রুখে দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরান তাদের সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে। ইরান রাশিয়ার সহযোগিতা নিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান খুব দ্রুত সামরিক আধুনিকায়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। তেহরান মনে করছে, নতুন করে ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধ বাঁধতে পারে। সেই সতর্কতার অংশ হিসেবে রাশিয়ার সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান শক্তি বাড়াচ্ছে, ইরান প্রস্তুত হচ্ছে। রাশিয়া এখন মূল মিত্র। গোয়েন্দা বিশ্লেষণে ইরানের নতুন পথ। গোয়েন্দাদের বিশ্লেষণে বলা হচ্ছে, রাশিয়া এখন ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞা, অভিন্ন রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যম জানায়, জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান তা দ্রুত কাটিয়ে উঠতে চাইছে। গত 2 বছরে ইরানি নেতারা 1212 বার রাশিয়ার সামরিক কারখানা ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। সেখানে পারমাণবিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বৃদ্ধির মতো প্রযুক্তি বিনিময় হয়েছে বলে ধারণা করা হয়। ইরান বুঝে, প্রযুক্তির দুনিয়ায় এগোতে হলে রাশিয়ার সহযোগিতা জরুরি। আর ইসরায়েলের মোকাবিলায় সেই প্রযুক্তি হবে ইরানের শক্তি। মিত্রদেরও শক্তিশালী করছে ইরান। বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরির পরিকল্পনা। ইরানের কৌশল শুধু নিজেদের সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদেরও শক্তিশালী করছে তারা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়া ও পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নতুন ড্রোন, ছোট ব্যালিস্টিক মিসাইল ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দাদের মতে, ইরানের উদ্দেশ্য একটি বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করা, যেখানে প্রয়োজন হলে একাধিক পাশ থেকে আক্রমণ করে শত্রুর উপর চাপ তৈরি করা যাবে। এটাই ইরানের নতুন শক্তির দেয়াল। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে রাশিয়া ইরানকে সাহায্য না করায় তেহরান অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু সামরিক সহযোগিতা কমেনি, বরং আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ইরান এখন রাশিয়ার কাছ থেকে আরও আধুনিক ও পরীক্ষিত অস্ত্র চুক্তি আশা করছে, যা ইরানের শক্তিকে বহুগুণ বাড়াবে। Su-35 থেকে S-400 ইরানের নতুন তালিকা ইসরায়েলকে অস্থির করছে। এসবের মধ্যে রয়েছে উন্নত ড্রোন, শক্তিশালী বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার হামলার নির্ভুল প্রযুক্তি। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলে, ইরান অগ্রাধিকার ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র কেনার তালিকা তৈরি করছে। তালিকার শীর্ষে আছে Su-35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডিফেন্স মিসাইল। এগুলো পেলে ইরানের আকাশে স্বাচ্ছন্দ্যে হামলা চালাতে পারবে না ইসরায়েল। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইতিমধ্যে ইরানকে MiG-29 যুদ্ধবিমান দিয়েছে। ইরান আরও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান ইঞ্জিন কিনছে। এছাড়াও T-72 ট্যাঙ্ক, পরিবহন বিমান, Mi-17 হেলিকপ্টার সবই রাশিয়ার সাহায্যে আধুনিকায়ন হচ্ছে। ইরানের শক্তি তাই দিনে দিনে বাড়ছে। ইরান প্রস্তুতি নিয়েছে, রাশিয়ার প্রযুক্তি পাশে, মিত্রগোষ্ঠী শক্তিশালী, আকাশে নতুন প্রতিরক্ষা। ইসরায়েলের হুমকি বাড়ছে, কিন্তু ইরানের শক্তিও আগের চেয়ে অনেক বেশি বিস্ফোরক। মধ্যপ্রাচ্য আবার জ্বলছে, আকাশে উঠছে আগুনের সিঁড়ি। আর ঠিক সেই মুহূর্তে আমেরিকার এক বিরল ক্ষেপণাস্ত্র চালনা, নতুন যুদ্ধের অশনি সংকেত। হুথিদের সঙ্গে সিরিয়ার যুদ্ধ কি মিলছে এক সুতায়? মার্কিন সামরিক বাহিনী এমন এক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা সাধারণত দেখা যায় না। প্রশ্ন উঠছে, এ কি হুথিদের বিরুদ্ধে নতুন যুদ্ধ, নাকি সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলছে? ইসরায়েল সিরিয়া লেবাননে হামলা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে অস্ত্র মোতায়েন। ইসরায়েল সাম্প্রতিক সপ্তাহগুলিতে সিরিয়া ও লেবাননে একের পর এক আঘাত হেনেছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র নতুন ড্রোন ফোর্স মোতায়েনের ঘোষণা দিয়েছে। একটি নতুন অস্থিরতার সূচনা, এটাই বিশ্লেষকদের সতর্কবার্তা। ড্রোন ফোর্সের পর এবার বিরল ক্ষেপণাস্ত্র মার্কিন যুদ্ধবিমান সুপার হর্নেট দেখা গেছে ক্ষেপণাস্ত্র নিয়ে। এটা খুবই বিরল দৃশ্য, বিশেষ করে ইয়েমেনের আকাশে। একে অনেকে বলছে রাউন্ড 1 হেরে গিয়ে মার্কিন বাহিনীর রাউন্ড 2 প্রস্তুতি। মার্কিন যুদ্ধ দফতর প্রকাশ করল নতুন ছবিগুলো এপ্রিল মাসে তোলা হয়েছিল, সম্প্রতি প্রকাশিত হয়েছে। এগুলোতে দেখা যায় হুথিদের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র ভাণ্ডার। TWZ রিপোর্ট বলছে ছবিতে দেখা গেছে সুপার হর্নেট যুদ্ধবিমান। বিমানে লাগানো ছিল বিরল স্ল্যাম ER ক্ষেপণাস্ত্র। USS হ্যারি এস ট্রুম্যান এর ভূমিকায় বড় মোড়। এই ক্ষেপণাস্ত্রবাহী বিমানগুলো ছিল মার্কিন নৌবাহিনীর সেন্টকমের অধীনে, বিশেষত USS হ্যারি এস ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। বিমানে ছিল M9X সাইডউইন্ডার ও সম্ভবত M-RAM ক্ষেপণাস্ত্র। স্ল্যাম ER ক্ষেপণাস্ত্র সাধারণত সুপার হর্নেটে ব্যবহৃত হয় না, তাই বিশ্লেষকেরা বলছেন এতে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা নাজুক। স্ল্যাম ER ক্ষেপণাস্ত্র কি? আকাশ থেকে ছোড়া ল্যান্ড অ্যাটাক সংস্করণ, রেঞ্জ প্রায় 170 মাইল, উচ্চ সাবসনিক গতি, রাডারে ধরা পড়ে কম, জটিল উপকূলীয় এলাকায় নিখুঁত আঘাত, GPS প্লাস ইনফ্রারেড ইমেজিং নির্দেশনা, স্থির বা চলন্ত উভয় লক্ষ্যে আঘাত হানে। বিশ্লেষকরা বলছেন হুথিদের শক্তিশালী ও বৈচিত্র্যময় এয়ার ডিফেন্সের কারণে এই ক্ষেপণাস্ত্রই ছিল সবচেয়ে কার্যকর। 8 মাসের টানা অভিযানের পর জাহাজ ফিরল দেশে। USS হ্যারি এস ট্রুম্যান জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যায়। এই যুদ্ধজাহাজ ছিল অপারেশন রাফ রাইডার এর অন্যতম প্রধান শক্তি। এটাই ছিল আমেরিকার 52 দিনের হুথি বিরোধী অভিযান। মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন টানটান। মার্কিন যুক্তরাষ্ট্র এখন আরও প্রতিপক্ষ বাড়াচ্ছে। ঘোষণা করা হয় নতুন ড্রোন টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক। এই ফোর্সে থাকবে সস্তা কিন্তু বিধ্বংসী লোকাস্ট ড্রোন, যা শত্রুর প্রতিরক্ষা ভেদ করে ঝাঁকে ঝাঁকে আক্রমণ চালাতে পারে। লেবাননে ভয় আসছে কি বড় হামলা? ইসরায়েল লেবানন ও সিরিয়ায় হামলা জোরদার করেছে। লেবাননের কর্মকর্তারা আশঙ্কা করছেন আগামী কিছুদিন বা সপ্তাহে বড় এক হামলা আসতে পারে। হিজবুল্লাহ প্রস্তুত। বিদ্যুৎ গতির ক্ষেপণাস্ত্র, সুসংগঠিত গেরিলা ইউনিট আর তাদের পাহাড়ি প্রতিরক্ষা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সিরিয়া সীমান্তেও তাদের শক্তিশালী উপস্থিতি ইসরায়েলকে বাধ্য করছে আরও আক্রমণাত্মক হতে। ট্রাম্পও সতর্ক করলেন ইসরায়েলকে। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই ধারাবাহিক হামলায় ক্ষুব্ধ। তিনি বলেছেন এভাবে সিরিয়া অস্থিতিশীল করলে পুরো অঞ্চল জ্বলে উঠবে। রাশিয়ার জেট, চীনের প্রতিরক্ষা ব্যবস্থা আর দেশীয় মিসাইল। ইরান প্রস্তুত পরবর্তী সংঘর্ষের জন্য। ইতিহাসে প্রথমবার জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় ইরানের ভেতরে। 1979 সালের বিপ্লবের পর এমন দৃশ্য কেউ ভাবেনি। এখন নিষেধের দেয়াল ভেঙে গেছে। 300 কিলোমিটার দূরে ইরান ইসরায়েল দুই দেশই যেন নতুন যুদ্ধের জন্য নিঃশ্বাস ধরে আছে। সময় ফুরিয়ে আসছে, আগুন জ্বলছে ছায়ের নিচে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ এখনও অক্ষত। পরমাণু আলোচনাও থমকে গেছে। আঞ্চলিক কর্মকর্তারা বলছেন ইসরায়েল ইরান যুদ্ধ এখন সময়ের অপেক্ষা মাত্র। ইসরায়েল মনে করে ইরানের পরমাণু কর্মসূচি তাদের অস্তিত্বের হুমকি, তাই নতুন আঘাত প্রায় নিশ্চিত। কিন্তু এবার আগুনে জবাব দেবে আগুন। বিশেষজ্ঞ আলী ওয়াইস বলছেন জুনের মতো নিয়ন্ত্রিত থাকবে না ইরান, আগের চেয়ে শক্তভাবে পাল্টা আঘাত আসবে। ইরান ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে পরের রাউন্ডের জন্য। দিনরাত চলছে ইরানের মিসাইল কারখানা। ইরানের কারখানাগুলো 24 ঘন্টা চলছে। তাদের পরিকল্পনা একসাথে 2000 মিসাইল। জুনের যুদ্ধে তারা নিক্ষেপ করেছিল 500-র মতো। ইসরায়েলি যুক্তরাষ্ট্র 85 থেকে 90% আটকাতে পেরেছিল, কিন্তু প্রায় 48টি মিসাইল ভেদ করে ঢুকে যায় ইসরায়েলের ভেতরে। রিফাইনারি, হাসপাতাল, গবেষণা কেন্দ্র কোনো কিছুই নিরাপদ ছিল না। ইরান বলছে আকাশ ছিল আমাদের দখলে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বললেন জুনের যুদ্ধের চেয়েও আজ আমাদের মিসাইল শক্তি বেশি। তাদের দাবি ইসরায়েলের প্রতিরক্ষা স্তরগুলো ভেদ করে তারা বারবার আঘাত হেনেছে। প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদে বলেন পরিমাণে ও গুণে ইরানের সামরিক উৎপাদন এখন নতুন উচ্চতায়। ইরানকে শক্ত করছে দুই দৈত্য চীন ও রাশিয়া। ইউরোপীয় গোয়েন্দারা জানায় চীন থেকে কঠিন জ্বালানি তৈরির রাসায়নিক আসছে ইরানে। চীনের HQ-9 এয়ার ডিফেন্সও যাচ্ছে তেহরানে। রাশিয়া দিচ্ছে MiG-29।
আর আলোচনায় আছে মস্কো ইরানকে 48টি Su-35 জেট দিতে পারে। অন্যদিকে ইসরায়েল মহাচাপে। জুনের যুদ্ধে তারা দিনে ইরানের 100 মিসাইলের ঢেউ দেখেছে। এক সপ্তাহের মাথায় ইসরায়েলের ডিফেন্স মিসাইল মজুদ প্রায় শেষ হয়ে আসে। মার্কিন থার্ড সিস্টেম একাই 150টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রের মোট স্টকের 1/4। এ কারণেই 12 দিনের মাথায় ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। তাই ইসরায়েলও দৌড়াচ্ছে অস্ত্র বাড়াতে। মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করেছে মিউনিশনস এক্সলেশন কাউন্সিল। ইসরায়েল বাড়াচ্ছে অ্যারো-এর দ্রুত উৎপাদন। নতুন সিস্টেম অ্যারো 4 ও স্কাইসনিক তাড়াহুড়ো করে আনা হচ্ছে, এগুলো হাইপারসনিক মিসাইল আটকানোর জন্য। তাই ইরানও দৌড়াচ্ছে অস্ত্র বাড়াতে। মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করেছে মিউনিশনস এক্সিলারেশন কাউন্সিল। ইসরায়েল বাড়াচ্ছে অ্যারো-এর দ্রুত উৎপাদন। নতুন সিস্টেম অ্যারো 4 ও স্কাইসনিক তাড়াহুড়ো করে আনা হচ্ছে, এগুলো হাইপারসনিক মিসাইল আটকানোর জন্য। কিন্তু ইরানও দাবি করে তাদের ফাতা 1 ও ফাতা 2 হাইপারসনিক। দুই দেশই আগুনে আগুন দিচ্ছে, দুই দেশই যুদ্ধের অঙ্ক কষছে। আকাশ, সমুদ্র, পরমাণু, সব জায়গায় উত্তেজনা। শেষ কথাটি সবচেয়ে ভয়ানক। সময় যুদ্ধকে ঠেলে দিচ্ছে সামনে। ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি এগোচ্ছে। ইসরায়েল বলছে আর অপেক্ষা নয়। রাশিয়ার জেট, চীনের প্রতিরক্ষা আর ইরানের নিজস্ব মিসাইল সবই দাঁড়িয়ে আছে নতুন সংঘর্ষের দোরগোড়ায়। যুদ্ধ আসছে, কবে তা বলবে ইরানের পরমাণু ঘড়ি। যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে এগিয়ে যেতে চায়, কম সময় দিতে চায়, কম শক্তি খরচ করতে চায়। কারণ একটাই, 46 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে ব্যস্ত, কিন্তু ফল খুব কম। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এই বাস্তবতাই বলছে। এই নথিতে ইরানের নাম এসেছে মাত্র 3 বার। একটা বড় বার্তা স্পষ্ট, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ইরান দুর্বল হয়েছে ঠিক। গত 2 বছরে ইরান সামরিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। জাতিসংঘ আবার নিষেধাজ্ঞা দিয়েছে। দেশের ভেতরে পানি সংকট, অর্থনৈতিক চাপ। তবুও ইরান শেষ হয়ে যায়নি, বরং এখানেই ভুলটা হয়। ইরানের হাতে এখনো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উন্নত সেন্ট্রিফিউজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আর আন্তর্জাতিক নজরদারি নেই। 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের পর ইরানের ভেতরেই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হয়েছে। এটা ছোট সংকেত নয়, এটা বড় সতর্কবার্তা। মিসাইল শক্তিতে ইরান এখনো ভয়ঙ্কর। ইসরায়েল সেই শক্তি টের পেয়েছে। এই যুদ্ধে ইরান সরাসরি ক্ষতি করতে পেরেছে। আর প্রক্সি শক্তি, হিজবুল্লাহ, হুথি সব শেষ হয়ে যায়নি। হুথির মাধ্যমে ইয়েমেন থেকে ইরান এখনো লোহিত সাগর কাঁপায়। এ কারণে ইসরায়েল চুপ নেই। নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের মিসাইল হুমকির কথা বলছেন। ইসরায়েলের ভেতর অনেকেই বলছে 12 দিনের যুদ্ধ ছিল প্রথম ইরান যুদ্ধ। পরের যুদ্ধ আরো বড় হবে, আরো সরাসরি হবে। এখানেই যুক্তরাষ্ট্রের সমস্যা। ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন চান না, আমেরিকা ফার্স্ট নীতি সেটা বলে। তাহলে সামনে কি পথ? 3টা অপশন। 1, সব ঠিক থাকবে, এই আশায় বসে থাকা। 2, ইরান সামলানোর দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দেয়া। 3, ইরানের সঙ্গে নতুন চুক্তি। প্রথমটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ সংঘর্ষ আবার শুরু হওয়া অসম্ভব নয়। বিশেষ করে ট্রাম্প নিজেই JCPOA থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের মালিক। দ্বিতীয়টা আরও বিপজ্জনক। ইসরায়েল শক্তিশালী, সন্দেহ নেই, কিন্তু প্রতিবার হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে থাকা 40,000 মার্কিন সেনা তখন লক্ষ্যবস্তু হবে। তৃতীয় পথ নতুন চুক্তি, কঠিন, রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। রিপাবলিকানদের ভেতরেই বিভাজন তৈরি হবে। ইসরায়েল সরকারও খুশি হবে না। তবুও বাস্তবতা একটাই, ইরানকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া যাবে না। ইরান দুর্বল, কিন্তু ভাঙেনি। ইরান চাপে, কিন্তু নিঃশেষ নয়। শক্তিশালী রাষ্ট্র এভাবেই টিকে থাকে, সময় নেয়, নিজেকে পুনর্গঠন করে। যুক্তরাষ্ট্র যদি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে বেরোতে চায়, তাহলে সবচেয়ে কঠিন কাজটাই করতে হবে, আলোচনা, চুক্তি আর বাস্তবতাকে মেনে নেওয়া। কারণ যুদ্ধ এড়ানো দুর্বলতা নয়, বরং কৌশলের সবচেয়ে শক্তিশালী রূপ। চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধবিমান জাপানের F-16 দিকে ওয়েপন্স রাডার লক করল। উত্তেজনা চরমে। বেজিংয়ের ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ। শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছেই। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা J-15 জেট 2 বার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় J-15 অন্তরালে 2 F-15 ট্র্যাক করেছিল।
প্রথম লক চলেছিল প্রায় ৩ মিনিট বিকেল ৪:৩০ পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় ৩০ মিনিট ২ ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন, গতকাল ২টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক, নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি, পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে, জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি, কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা J-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে, জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক। আগে চীনা ও জাপানি জাহাজ ডায়াও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে, একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়াও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে, 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন, চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেইজিং অভিযোগ করেছে, তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি, বলেন, টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি, শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে। ইসরায়েল কবে আবার ইরানকে আক্রমণ করবে? আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটি শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের কূটনৈতিক মহলে ঘুরে ফিরে আসছে। ইসরায়েল আবার কবে ইরানকে আঘাত করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ঝুঁকতে হবে 2 দেশের মাঝে থাকা দীর্ঘবিরতির নীরবতায়, যেটাকে অনেক বিশেষজ্ঞ যুদ্ধবিরতির মতো নয়, বরং 2 যুদ্ধের মাঝের নীরব মঞ্চ বলে উল্লেখ করেন। পরবর্তী যুদ্ধকে অবশ্যম্ভাবী। বিশ্ব তাকিয়ে থাকে হরমুজ প্রণালীর দিকে। কবে আবার বড় কোনো বিস্ফোরণ ঘটবে? বাস্তবতা হলো, পরের যুদ্ধ হবে কি হবে না এটি আর প্রশ্নই নয়, প্রশ্ন হলো কবে, আর সেই যুদ্ধই কি অঞ্চলের শেষ বড় যুদ্ধ হয়ে দাঁড়াবে? প্রতিটি মাস ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। ইরান তার রাডার বদলায়, নতুন নতুন ক্ষেপণাস্ত্র ব্যাটারি গড়ে তোলে, যার গতি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ব্যবস্থা পূরণ করতে হিমশিম খায়। নেতানিয়াহুর টিকে থাকার সূত্র। নেতানিয়াহু এটা খুব ভালোভাবেই বোঝেন। তার কাছে যুদ্ধ কেবল একটি কৌশল নয়, বরং এটি তার ব্যক্তিগত টিকে থাকার লড়াই। গাজায় বোমা না ফেললে, বিদেশি কোনো শত্রুকে সামনে না রাখলে তিনি রাজনৈতিকভাবে পতিত হবেন, এমনকি আইনগতভাবে জেলে পর্যন্ত যেতে পারেন। তাই হিসাব নতুন হয়, যদি গাজা না তাহলে তেহরান। ইসরায়েলের স্থায়ী আগাম আঘাত নীতি। ইসরায়েলের নিরাপত্তা নীতি খুবই স্পষ্ট। তারা মনে করে প্রতিবেশীদের ইচ্ছা কখনো বদলায় না। তাই ইসরায়েল বিশ্বাস করে, আগে আঘাত করো যাতে প্রতিপক্ষ আঘাত করার সুযোগ না পায়। কিন্তু বাস্তবতা হলো, ইরানের ক্ষেপণাস্ত্র এখন প্রমাণ করেছে অঞ্চল আর তত বড় নেই। তেহরান থেকে মাত্র 12 মিনিট দূরে। তেল আবিব এখন আর ধরা ছোঁয়ার বাইরে নয়। তেহরানের যুদ্ধ প্রস্তুতি ও কৌশল দুটি একসঙ্গে চলে। ইরান নতুন লঞ্চার তৈরি করছে, ক্ষেপণাস্ত্র জমাচ্ছে, রাশিয়ার বিমান ব্যবস্থা চাইছে, হিজবুল্লাহ হুথিদের সমন্বয় আরও শক্ত করছে। এর কতটা বাস্তব প্রস্তুতি আর কতটা সংকেত, এটি কেবল IRGC জানে। তবে অনিশ্চয়তাই ইরানের শক্তি। প্রতিটি ড্রোন মহড়া, প্রতিটি টিভি প্রচারিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইসরায়েলকে স্মরণ করিয়ে দেয়, ইরান আহত হলেও প্রতিপক্ষকে ভয়াবহ আঘাত করতে পারে। এভাবে ইরান প্রতিপক্ষকে এমনভাবে অস্থির রাখে যাতে ইসরায়েল কোনোদিনই নিশ্চিত হয়ে বলতে না পারে জিতবে কিনা।
জুনের যুদ্ধে আরেকটি সত্য প্রকাশ পেয়েছিল, মোসাদ ইরানের ভেতরে কত গভীর ঢুকেছিল। বাইরে থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ঠিকই, কিন্তু ভেতরের নাশকতা, ড্রোন হামলা, গুপ্ত হত্যা, যোগাযোগ নষ্ট করা এসব ঘটেছিল অভ্যন্তরে থাকা নেটওয়ার্কের মাধ্যমে। তবে এই নেটওয়ার্ক প্রকাশ হয়ে যাওয়ায় ইসরায়েল বড় ক্ষতি স্বীকার করেছে। কয়েক মাসে তারা কতটা পুনর্গঠন করতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। তাহলে ইসরায়েল কবে আবার আক্রমণ করবে? এর উত্তর হলো, ইসরায়েল ও ইরান এখন এমন এক জটিল পরিবেশে বাস করছে যেখানে প্রতিরোধ যুদ্ধ ঠেকায় না, বরং যুদ্ধের ব্যবধান নির্ধারণ করে। প্রতিটি আঘাত ব্যবধান কমায়, প্রতিটি বিরতি আরও ছোট হয়। যদি কোনো বড় কূটনৈতিক পরিবর্তন না আসে, তাহলে পরবর্তী যুদ্ধ সময়ের অপেক্ষা, কিন্তু একেবারেই অনিবার্য। আর সত্য হলো, এই যুদ্ধের প্রশ্ন সময় নয়, বরং সহনশীলতা। কে কতদিন নিজেদের সীমা পরীক্ষা করতে পারবে, অঞ্চলের ভবিষ্যৎ তার উপরই নির্ভর করছে।